সমস্যা নাই, যদি প্রশ্নোত্তর পর্ব 1 ঘন্টার বেশিও চলে এটা সমস্যা হবে না। ওকে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীরা। আমরা শুরু করি তাহলে। আমরা আজকে প্রথম দিন, যদিও আমাদের সেকেন্ড সিটিতে, বাকিরা সবাই মিউট করে দাও, অন্য স্টুডেন্ট যারা আছো মিউট করে দাও। দেখো, যদিও আমাদের সেকেন্ড সিটি পরীক্ষায় 2 আর 3 আছে, 2 অলমোস্ট পড়ানো হয়ে গেছে, 3ও শুরু হয়েছিল, তো আমি 3 থেকেই শুরু করতেছি। 3 যেহেতু সম্পূর্ণ শেষ হয় নাই, একদম শুরু থেকে আমরা 2-3টা লেকচারের মাধ্যমে 3 নম্বর চ্যাপ্টারটা শেষ করব। এখানে প্রথমত আমরা আস্তে আস্তে আগাবো, যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজকে এই অনলাইন ক্লাস। তো এখানে প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে নবম শ্রেণীর 3য় নাম্বার অধ্যায় বল নাম্বার চ্যাপ্টারটা আমরা শুরু করব। তোমরা সবাই আমাকে চিনো, আমার নাম সানোয়ার হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। তো এখানে আমরা প্রথমে যদি যাই, যে আমরা এই চ্যাপ্টার থেকে, মানে আজকের লেকচার থেকে, বিশেষ করে আজকের ক্লাস থেকে কি কি জিনিস জানতে চাচ্ছি বা শিখতে চাচ্ছি, সেটা হচ্ছে মেইনলি আমরা 2য় নাম্বার চ্যাপ্টারে কিছু নতুন নতুন রাশি পড়ছিলাম। তোমরা জানো ফিজিক্সের মধ্যে বেশ কিছু রাশি আছে, আস্তে আস্তে তোমরা যত বড় হবা নতুন নতুন রাশিগুলা পাবা। যেমন আমরা ওই চ্যাপ্টারে দূরত্ব, সরণ, বেগ, ত্বরণ, এই সমস্ত কিছু রাশি পড়ছিলাম। এখানে আমরা নতুন 2টা রাশি পড়ব। একটা হচ্ছে বল, এই জন্য বল এবং বলের প্রকারভেদ সম্পর্কে আমরা সব এখানে ডিটেইলস জানবো, বিস্তারিত জানতে পারবো। আর আরেকটা হচ্ছে ভরবেগ। তো ভরের সাথে যেহেতু জড়তা রিলেটেড, এই জন্য জড়তা এবং ভরবেগ সম্পর্কে আমরা জানতে পারবো। আর এদের সাথে আরেকটা আছে নিউটনের গতির সমীকরণ বা গতির সূত্র বলতে পারি আমরা এখানে, এই গতির সূত্র সম্পর্কে জানতে পারবো। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে নিউটনের, যদি আমরা 3টা সূত্র সবগুলো আমরা পারবো না আজকে শেষ করতে, আমরা মেইনলি চেষ্টা করব যে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র সম্পর্কে ধারণা পাওয়ার জন্য। তাহলে সহজ কথায় বলতে গেলে বল, বলের প্রকারভেদ, জড়তা, ভরবেগ সম্পর্কে জানবো, আর নিউটনের গতির সূত্রগুলো একটু চেষ্টা করবো প্রথম দিকের সূত্রগুলো জানানোর জন্য, শেখার জন্য। তো প্রথমেই যাই বলের দিকে। বল আমরা কাকে বলি? তো ফিজিক্সের মধ্যে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়, যে কিছু কিছু মনে হয় খুব কাছাকাছি শব্দ, বা তোমরা অনেক সময় একই জিনিস ইউজ করো, যেমন বল এবং চাপ, এটা তোমরা সবসময় ইউজ করো যে একই জিনিস। অনেক সময় দেখবা যে কেউ কেউ ইউজ করে ভর অথবা ওজন, একই অর্থে ইউজ করে, অথচ ভর এবং ওজন একেবারে আলাদা জিনিস। হ্যাঁ, এরকম ভাবে এখানে বল যে জিনিসটা, সেটা হচ্ছে কোনো বস্তুর মধ্যে বা কোনো কিছুর মধ্যে আমরা যদি এটাকে প্রয়োগ করি, মানে বলটাকে প্রয়োগ করি, তাহলে দেখা যায় ওই বস্তুটার অবস্থানের পরিবর্তন হয়, অথবা হওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়, বা অবস্থা পরিবর্তন হইতে চায়। অথবা যদি কোনো বস্তু গতিশীল থাকে, সে আগে থেকেই গতিশীল ছিল, তো এই বস্তুর মধ্যে যদি এই বল প্রয়োগ করা হয়, তাহলে দেখা যায় সে তার গতির পরিবর্তন করে। গতির পরিবর্তন কিভাবে করে? কয়েকভাবে হইতে পারে। যেমন একটা হইতে পারে, সে যে দ্রুতিতে যাচ্ছিল সেই দ্রুতির মানটা পরিবর্তন হয়ে যাবে। সে যদি আগে এরকম হয় যে 2 মিটার পার সেকেন্ড সম দ্রুতিতে যাচ্ছে, তো দেখা যায় এটা হয়তো চেঞ্জ হয়ে 3 মিটার, 4 মিটার, 5 মিটার বাড়তে পারে, অথবা কমেও যেতে পারে, জিরো হয়ে যেতে পারে, থেমেও যেতে পারে। এইভাবে মানের পরিবর্তন হইতে পারে, তার গতির পরিবর্তন হতে, তার মানের পরিবর্তন, অথবা তার দিকেরও পরিবর্তন হয়ে যায়। আগে উত্তর দিকে যাচ্ছিল, বল প্রয়োগ করার কারণে তার দ্রুতির মানের কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু বল প্রয়োগের কারণে দেখা গেল সে আগে উত্তর দিকে যাচ্ছিল, এখন সে উত্তর পূর্ব দিকে যাচ্ছে, অথবা পূর্ব দিকে, দিকটা পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে? অথবা সে বৃত্তাকার পথে ঘুরতে থাকলো, বারবার তার দিক পরিবর্তন হচ্ছে। তো তাহলে বল হচ্ছে ওই জিনিস যেটা কোনো বস্তুর গতির পরিবর্তন করে, অথবা স্থির বস্তুকে গতিশীল করে, অথবা গতিশীল বস্তুকে স্থির করে। মেইন কথা হচ্ছে গতির পরিবর্তন করবে, অথবা স্থির বস্তুকে গতিশীল করে বা করতেছে। আমরা যদি উদাহরণ হিসেবে ধরি,
যেমন ধরো তোমরা ক্লাসরুমে গেলা, কেউ হয়তো দরজার মধ্যে দুষ্টামি করে দাঁড়ায় আছে, তোমাকে ঢুকতে দিবে না, দরজার মধ্যে দুষ্টামি করে দাঁড়ায় আছে, তুমি ঢুকতে চাও, তুমি দেখলে যে দুইজন দাঁড়ায় আছে, ঢোকার কোনো রাস্তা নেই, তখন বাধ্য হয়ে তুমি হয়তো হাত দিয়ে তাকে ধাক্কা দিলা, ধাক্কা দিলে ও তোমার ধাক্কা খেয়ে সরে গেল। এই যে তুমি যে ধাক্কা দিলা, এই বলের আরেকটা নাম হচ্ছে ধাক্কা। তুমি ধাক্কা দিলে সে সরে গেল। আবার এমন হলো সে উল্টা বল প্রয়োগ করলো, তুমি ধাক্কা দিয়ে তাকে সরাইতে পারতেছো না। অথবা ধরো তুমি বাসা পরিবর্তন করার সময় বড় আলমারি, অনেক ভারী আলমারি, তুমি ইচ্ছা করলে ধাক্কা দিয়ে ওইটা সরাইতে পারবে না, কিন্তু তুমি বল প্রয়োগ করতেছো। ঠিক আছে? এই, তাহলে আমরা বলবো যে বল হচ্ছে ওই জিনিস যা প্রয়োগ করলে বস্তুর অবস্থানের পরিবর্তন হবে বা হইতে চায়, অথবা যদি গতিশীল থাকে তাহলে তার গতির পরিবর্তন হবে অথবা হওয়ার চেষ্টা করবে। এখন বল হচ্ছে একটা ভেক্টর রাশি, এটা যেমন মান আছে দিকও আছে। তোমার দ্বিতীয় অধ্যায়ে ভেক্টর রাশি আর স্কেলার রাশি পড়ছিলাম। ভেক্টর রাশি আমরা তাদেরকে বলি যাদের মান থাকে এবং দিক থাকে। বলের মানও আছে দিকও আছে। যদি আমরা বল যেদিকে প্রয়োগ করব দেখা যাবে তার ওই দিকে তার বেগ বাড়বে। একটা গতিশীল বস্তু যদি তার গতির দিকে বল প্রয়োগ করি তাহলে দেখা যায় তার গতিবেগটা বাড়বে। আর যদি এমন হয় সে যেদিকে গতিশীল আমরা তার বিপরীত বল প্রয়োগ করি তাহলে দেখা যায় গতিবেগটা কমে যাবে, আস্তে আস্তে সে তার বেগটা কমে যাবে, এমনকি থেমেও যেতে পারে। তো এই জন্য বল হচ্ছে ভেক্টর রাশি। আর আমরা জানি পদার্থবিজ্ঞানের নিজস্ব ভাষা যেটা, মানে আমরা প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদা প্রতীক দিয়ে প্রকাশ করি। তোমরা দেখছো দ্বিতীয় অধ্যায়ে সরণ বা দূরত্বকে আমরা এস দিয়ে প্রকাশ করি, কখনো ডি দিয়ে প্রকাশ করি। এখানে বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, ত্বরণকে এ দিয়ে প্রকাশ করি। তো এই জায়গাটায় আমরা যেটা করব সেটা হচ্ছে বলকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। আর ফিজিক্সে প্রত্যেকটা রাশির মাত্রা থাকবে, একক থাকবে। তো বলের একক হচ্ছে নিউটন। আবার যদি আমরা ওই ভেঙে ভেঙে সমীকরণ থেকে যদি দেখাই যে তাহলে এই বলকে ভাঙলে, তোমার প্রথম অধ্যায়ে দেখছিল যে বল একটা লব্ধ রাশি, এটাকে ভাঙলে ভর পাওয়া যায়, ত্বরণ পাওয়া যায়। তো ভর এবং ত্বরণের একক হিসেবে যদি লিখি তাহলে বলের একক হবে, ভরের একক যেহেতু কেজি আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, কাজে এখানে বলের একক নিউটনও কেউ লিখতে পারে অথবা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারও লিখতে পারে, কাজে দুইটাই একক হইতে পারে। এখন যদি আসি মাত্রার ক্ষেত্রে, দেখো এখানে আমরা ইউজ করছি মাত্রা। আমরা জানি ভরের জন্য মাত্রা হয় এম আর ত্বরণের মাত্রা হচ্ছে এল টু ইনভার্স 2। এই জন্য বলের মাত্রা হবে এম এল টু ইনভার্স 2। ঠিক আছে? আশা করি বলের ব্যাপারে আর কোনো নেই, কনফিউশন নাই। তাহলে আমরা বল কাকে বলে, এটা কিভাবে প্রকাশ করা যায়, বিভিন্ন জায়গায় যদি আমরা বলের সিম্বল দেখি এফ দিয়ে তাহলে আমরা সহজে বুঝতে পারবো। এবং যদি বলা হয় এখানে যে বলের একক কত, মানে বল লেখার পরে যদি আমরা শেষে এন দিয়ে দিই তাহলে আমরা বলবো বুঝবো যে এটা হচ্ছে একটা বল। আর আরেকটা বিষয়, একক সাধারণত আমরা ছোট হাতের অক্ষরে লিখি, কিন্তু বলের একক হচ্ছে নিউটন। নিউটন হচ্ছে একজন সায়েন্টিস্টের নাম। যে সমস্ত ক্ষেত্রে সায়েন্টিস্টের নাম ব্যবহার করা হয় একক হিসেবে আমরা জানি সে সমস্ত ক্ষেত্রে বড় হাতের একক লিখতে হয়। এই জন্য আমরা নিউটনের ক্ষেত্রে বড় হাতের এন দিব। আচ্ছা, এবার আসি বল কত প্রকার হইতে পারে। তোমরা যত সাধারণত অনেক ধরনের বল দেখো, কেউ টেনে উঠায়, কেউ টেনে নামায়, কেউ আহ ধাক্কা দেয় বিভিন্ন ভাবে। তো এইখানে আমরা যেটা দেখো আসলে সব বলগুলো মিলে মূলত বলগুলোকে চার ভাগে ভাগ করা যায়। আমরা এটাকে বলি হচ্ছে মৌলিক বল। মৌলিক বল হচ্ছে চার প্রকার, আর সমস্ত বল এই চার প্রকারের কোনো না কোনো বলের মধ্যে হয়ে যায়, মানে থাকবে। তো এক নম্বর হচ্ছে মহাকর্ষ বল, দুই নম্বর হচ্ছে তড়িৎ বা বিদ্যুৎ চুম্বকীয় বল, তিন নম্বর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, চার নম্বর হচ্ছে সবল নিউক্লিয় বল। মহাকর্ষ বল তোমরা আগে ক্লাস 8-এ বা বিভিন্ন ক্লাসে পড়ছো মহাকর্ষ বল। এটা আমরা কাকে বলি, যে দুইটা বস্তু তাদের ভরের কারণে পরস্পরকে আকর্ষণ করে। দুইটা বস্তু তাদের ভরের কারণে পরস্পরকে আকর্ষণ করে, এই যে আকর্ষণ বল এটাকে আমরা বলি মহাকর্ষ বল। এটা সম্বন্ধে নিউটনের সূত্র তোমরা পড়ছো ক্লাস 8-এ মেবি, যে
মহাকর্ষ বল সমান সমান G m1m2/d²। তো এই বলটা শুধুমাত্র হচ্ছে আকর্ষণ ধর্মী, এটা বিকর্ষণ ধর্মী না, শুধু আকর্ষণ ধর্মী। দুইটা বস্তু পরস্পরকে শুধু আকর্ষণই করবে, বিকর্ষণ করতে পারবে না কখনো। এটা হচ্ছে মহাকর্ষ বল। এই বলটা পাল্লা যেমন নিচে দেওয়া আছে, প্রত্যেকটা বলের আলাদা আলাদা। যেমন মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম, অর্থাৎ এই বলটা অনেক দূর পর্যন্ত কাজ করে। যদিও যত দূরে যায় বলের পরিমাণটা মানে তীব্রতাটা কমে আসে, অত বেশি তীব্রতা থাকে না। হ্যাঁ, কিন্তু আবার যদি ভর বেড়ে যায় তাহলে আবার তীব্রতা বেশি থাকবে। যেমন ধরো যে পৃথিবী এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ বল, যদিও পৃথিবী চাঁদ থেকে অনেক দূরে, 3,84,000 কিলোমিটার দূরে, কিন্তু যেহেতু এদের ভর বেশি, এই জন্য আকর্ষণটা আমরা মোটামুটি বুঝতে পারি যে হ্যাঁ, এই জন্যই চাঁদ পৃথিবীর চতুর্পাশে ঘুরে। সূর্য এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ বল, তো যেহেতু এদের ভর বেশি, যদিও সূর্য পৃথিবী থেকে অনেক অনেক দূরে, কিন্তু এদের যেহেতু ভর বেশি, তবুও এই আকর্ষণটা বোঝা যায়। তুমি যদি দুইটা 1 কেজি ভরের বস্তু পাশাপাশি রেখে দাও, তাহলে দেখবা তুমি বুঝতে পারবা না যে এর মধ্যে আকর্ষণ বল আছে। কারণ হচ্ছে পৃথিবী তার চেয়ে বেশি বলে টানতেছে, ওখানে একটা মহাকর্ষ বল থাকে। তাহলে আমরা বলবো মহাকর্ষ বল এটা অসীম দূরত্বে কাজ করে। আমাদের যে এই যে পুরো গ্রহ নক্ষত্র উপগ্রহ যা আছে সবাই যে ঘুরতেছে, প্রত্যেকেই যে ঘুরতেছে এই মহাকর্ষ বলের কারণে। এই গ্রহগুলা নক্ষত্রকে বা সূর্যকে কেন্দ্র করে ঘুরে, উপগ্রহগুলা গ্রহকে কেন্দ্র করে ঘুরে এই মহাকর্ষ বলের কারণে। যদিও তীব্রতার ক্রমানুসারে সাজালে মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল। এরপর আসলে 2 নাম্বার, তড়িৎ বা বিদ্যুৎ চুম্বকীয় বল। এটা সক্রিয়তার দিক থেকে 2 নম্বরে আছে। তোমরা সাধারণত দেখবা যে ওই যে চিরুনিতে যদি মাথার চুল আঁচড়াও, তারপরে ওই চুলগুলা দেখবো যে ছোট ছোট কাগজের মধ্যে ধরলে কাগজগুলো আকর্ষণ করে। অথবা এই যে কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে দেখবো যে ফ্যান ঘুরতেছে, এখানে এক ধরনের তারের চুম্বকীয় বল তৈরি হয়। মানে তড়িৎ প্রবাহের কারণে যে বল তৈরি হয় আমরা সেটাকে বলি, অথবা বিদ্যুৎ ক্ষেত্রের তড়িৎ প্রবাহের কারণে যে বল তৈরি হয় আমরা সেটাকে বলি তড়িৎ চুম্বকীয় বল। এটা প্রচুর ব্যবহার আমাদের আছে। তো এই তড়িৎ চুম্বকীয় বল এটাও আবার তার যে কোনো দূরত্বে কাজ করতে পারে, যদিও দূরত্ব বাড়লে তার তীব্রতাটা কমে যায়। এবার আসো 3 নম্বর, দুর্বল নিউক্লিয় বল। এই দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল এরা শুধুমাত্র দেখা যাবে যে কোন একটা পরমাণুর মধ্যেই কাজ করে। যেমন দুর্বল নিউক্লিয় বল এটা খুবই অল্প জায়গার মধ্যে কাজ করে, 10⁻18 মিটার, অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস বা তার ঠিক আশেপাশে এলাকা জুড়ে কাজ করবে, খুবই অল্প বিস্তৃত, এটা বেশি দূর কাজ করতে পারে না। আর এই বলের কারণেই দেখা যায় যে কোনো নিউক্লিয়াস থেকে বা ওই যে পরমাণু থেকে বিটা রশ্মির ক্ষয় হয় বা ইলেকট্রন নির্গত হয় এই দুর্বল নিউক্লিয় বলের কারণে। তীব্রতা ক্রমানুসারে সাজালে এটা হচ্ছে 3 নাম্বার দুর্বল নিউক্লিয় বল। আর সবল নিউক্লিয় বল এটা সবচেয়ে সবল সবল নিউক্লিয় বল যেটা। তো এইটার যে রেঞ্জটা, এইটার যে এটা ক্ষেত্রটা আরো কম। এটা সবচেয়ে সবল, কিন্তু এটা কাজ করে নিউক্লিয়াসের ভিতরে। সাধারণত আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, নিউট্রন থাকে। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারো যে প্রোটন অনেকগুলা থাকে, প্রোটন গুলা হচ্ছে সবগুলা ধনাত্মক চার্জ বিশিষ্ট, নিউট্রন গুলা কোনো চার্জ নাই, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তারপরেও দেখা যায় এই প্রোটন গুলা নিউক্লিয়াসের ভিতরে খুবই অল্প জায়গার মধ্যে কিভাবে থাকে। তো সাধারণত এই সবল নিউক্লিয় বলের কারণে এই গুলা ওখানে থাকতে পারে, এই নিউট্রন এবং প্রোটন গুলো নিউক্লিয়াসের ভিতরে আবদ্ধ অবস্থায় থাকে। তো আমরা এখান থেকে দেখলাম যে বল হচ্ছে মূলত হচ্ছে 4 প্রকার। মৌলিক বল আমরা যাদেরকে বলি, মহাকর্ষ, তড়িৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। এদের কাজ করার রেঞ্জ যেটা, কত দূরত্বে এরা কাজ করতে পারবে সেটাও দেখলাম আমরা। আর তীব্রতার ক্রমানুসারে সাজালে সবচেয়ে সবল হচ্ছে সবল নিউক্লিয় বল, তারপরে তড়িৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং হচ্ছে মহাকর্ষ বল। এছাড়াও বলের আরো প্রকারভেদ আছে, যেমন এটা সাম্যতার উপর নির্ভর করে বল 2 প্রকার। অনেক সময় দেখা যায় যে কোনো একটা বস্তুর উপর একটা বল কাজ না করে একাধিক বল কাজ করছে। তো যদি এমন হয় কোনো একটা বস্তুর উপর একাধিক বল কাজ করলো, কাজ করার পরেও বস্তুটার কোনো নড়াচড়া হলো না, বস্তুটা কোনো নড়াচড়া করলো না, হ্যাঁ, মানে যথেষ্ট পরিমাণ বল আছে,
বস্তুটা নড়াচড়া করার কথা, কিন্তু বল প্রয়োগ করার পরে এটা নড়াচড়া করতেছে না। এটা কারণ হচ্ছে ওখানে যে বলটা কাজ করতেছে সেখানে সাম্য বল তৈরি হয়েছে, অর্থাৎ যে বল আমি প্রয়োগ করছি ঠিক উল্টা আরেকটা বল তৈরি হয়েছে, এই দুই বল মিলে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো এরকম যদি হয় যে কোনো একটা বস্তুর মধ্যে দুই বা ততোধিক বল আমি কাজ করি, সাম্য বলের জন্য অবশ্যই একাধিক বল কাজ করতে হবে। যদি আমি দুই বা ততোধিক বল কাজ করি কোনো বস্তুর উপর, দেখা গেলো বস্তুটা নড়াচড়া করতেছে না, বস্তুটা ত্বরণ নাই, বস্তুটা মানে কোনো অবস্থানের কোনো পরিবর্তন নাই, তাহলে আমরা বুঝবো যে এটার মধ্যে সাম্য বল কাজ করতেছে। যে পরিমাণ বল আমি ওখানে দিছি ঠিক উল্টা ওই পরিমাণ বল ওখানে প্রয়োগ করতেছে, উল্টা দিকে প্রয়োগ করতেছে। যেমন ধরো তুমি, যে আমি একটু আগে বলছিলাম যে বাসা পরিবর্তনের সময় বড় একটা আলমারি তুমি ইচ্ছা করলেও ঠেলে সরাইতে পারতেছো না। এটার কারণ হচ্ছে তুমি যে পরিমাণ বল প্রয়োগ করতেছো, এই আলমারিটা যে মেঝের সাথে আটকে আছে, আলমারিটাও ঠিক তোমাকে উল্টা দিকে সমপরিমাণ বল, ঘর্ষণ বল আকারে প্রয়োগ করতেছে। এই জন্য দেখা তুমি ঠেলে সরাইতে পারতেছো না। তোমরা হয়তো দেখে থাকবা যারা ওই যে বাসা পরিবর্তন করে লেবার যারা, ওরা ওই সুন্দর ওই আলমারির নিচে একটু প্লাস্টিকের কোনো একটা কিছু দিয়ে দিবে বা কিছু পেপার দিয়ে দিবে, বা পিছলা করার জন্য কোনো একটা কিছু দিয়ে দিবে। আর তুমি পারতেছো না দেখি, বা তোমরা দুই তিনজন মিলে পারতেছো না, কিন্তু সে ওই পিছলা করে দিয়ে অথবা একদিকে কাট করে ফেলবে, কাট করে ফেলে যে ঘর্ষণটা কমে যাবে, তখন দেখবে সুন্দর সে ধাক্কায় নিয়ে চলে যাচ্ছে, একাই ধাক্কায় নিয়ে চলে যাচ্ছে। খেয়াল করে দেখবা বাসায় যখন বাসা পরিবর্তন হয় অথবা বড় বড় জিনিস কোথাও ট্রান্সফার করতে হয়, ওইটার নিচে প্লাস্টিকের কোনো কিছু দিয়ে দিবা। প্লাস্টিক বলতে হচ্ছে তুমি আর একটা জিনিস করতে পারো, যেমন যে চালের বস্তা যেটা, ওইটা দিয়ে দিতে পারো। খুব সহজেই দিলে তুমি যেভাবেই হোক ঘর্ষণ কমাইতে হবে। তো তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে সাম্যতার উপর নির্ভর করে বল দুই প্রকার, একটা হচ্ছে সাম্য বল, একটা হচ্ছে অসাম্য বল। যদি একাধিক বল প্রয়োগ করার ফলে বস্তু কোনো ত্বরণ না থাকে তাহলে আমি বলবো এটা সাম্য বল। আর যদি একাধিক বল প্রয়োগ করার পরে বস্তুটা যদি গতিশীল হয় তাহলে আমরা এটাকে বলবো অসাম্য বল। একটা সরল দোলক নেও তুমি, ওই যে কোন একটা রশির সাথে একটা বস্তু ঝুলাই দাও, ঝুলাই দিয়ে এটাকে যদি রেখে দাও, তাহলে ওই বস্তুটার ওজন সোজা নিচের দিকে কাজ করবে, আর রশির টান সোজা উপরের দিকে কাজ করবে। তোমরা বইয়ের মধ্যে দেখবা যে তোমাদের চিত্র আছে এটা। তো তখন এই বস্তুটা কোনো দিকেই যাবে না, না নিচের দিকে পড়বে, রশির কারণে নিচের দিকেও পড়বে না, উপরের দিকে উঠবে না। এই যে তোমাদের বইয়ের 69 নম্বর পেজে এই ছবিটা আছে, যে একটা সরল দোলকে যদি আমি ঝুলাই দেই, ওজনটা নিচের দিকে কাজ করে আর সুতার টানটা উপরের দিকে কাজ করে, এই দুইটা যখন সমান হবে তখন সে কোনো দিকেই যাবে না, তখন আমরা এটাকে বলি সাম্য বল। এইটাকেই যদি আমরা একটু ডানে অথবা বামে টেনে ছেড়ে দিই, বামে অথবা ডানে যদি টেনে ছেড়ে দিই, তাহলে দেখা যাবে যে এখানে অসাম্য বল তৈরি হবে। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি ধাক্কাও দিব না, কিচ্ছু করবো না, শুধু ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার সাথে সাথে ডানে অথবা বামে দুলতেছে, কারণ হচ্ছে এখানে অসাম্য বল তৈরি হয়েছে। ঠিক আছে, এই অসাম্য বল তৈরি হওয়ার কারণেই এটা এরকম ভাবে নড়াচড়া করবে। একইভাবে তিনটা বলের জন্য অসাম্য বল তৈরি হইতে পারে, আবার সাম্য বলও তৈরি হইতে পারে তিনটা বলের জন্য। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যাই, এই যে বল প্রয়োগ করলে যে বস্তুর অবস্থানের পরিবর্তন হবে, এটা মূলত যেটা হয় সেটা হচ্ছে বস্তুর জড়তার পরিবর্তন হয়, বস্তুটার জড়তার পরিবর্তন। কারণ বস্তু সব সময় চায় যে অবস্থায় আছে এই অবস্থায় থাকতে চায়, আর এই বস্তুর এই ধর্মটাকে বলা হয় জড়তা। সবসময় যে অবস্থায় আছে এই অবস্থায় থাকতে চায়। কোনো কারণে যদি হঠাৎ করে যে তার অবস্থা চেঞ্জ হয়, তাহলে দেখবা যে সে ইমব্যালেন্স হয়ে যায়। যেমন তোমরা যখন বাসে কোথাও যাও, যদি পাবলিক বাসে যাও অথবা যে কোনো প্রাইভেট কারে গেলেও, চলন্ত গাড়ি যদি হঠাৎ করে ব্রেক করে, তাহলে দেখবা যে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়তেছে। অথবা থেমে থাকা বাস হঠাৎ করে যদি চলা শুরু করে, দেখবা যাত্রীরা পিছনের দিকে হেলে পড়তেছে। এটার কারণ হচ্ছে জড়তা, মানে হঠাৎ করে বল প্রয়োগ হয়েছে। আর এই বল প্রয়োগটা তোমার পুরো বডির মধ্যে হয়নি, যেহেতু ইঞ্জিনের সাহায্যে বলটা গাড়ির উপর প্রয়োগ হয়েছে, আর এই গাড়ির সাথে তোমার পাটা লেগে আছে, এই পা লেগে থাকার কারণে তো পাটা ওই বলের কারণে বেগ বৃদ্ধি পাইছে, কিন্তু তোমার মাথার উপরের অংশ এটা এখনো বেগ বৃদ্ধি পায়নি। এই জন্য পাটা আগে গেছে, মাথা পিছনে চলে আসছে। যখন থেমে থাকা বাস হঠাৎ করে চলতে শুরু করে, এই জন্য পিছন দিকে হেলে পড়ো। আবার চলতে থাকা বাস যদি হয়, তোমার পুরো বডির একটা বেগ আছে, যখন গাড়িটা ব্রেক করে তখন নিচের অংশ মানে পায়ের অংশটা তোমার বাসের সাথে টাচ থাকার কারণে, কানেক্টেড থাকার কারণে ওখানে বেগ কমে যায়।
আর ওখানে বেগ কমে যাওয়ার কারণে দেখা যায় যে সামনের অংশ বেগ এত তাড়াতাড়ি কমে না, একটু সময় নেই, এই তুমি সামনের দিকে ঝুঁকে পড়ো। তোমরা অনেক সময় খেয়াল করবো যে বাসের যারা হেল্পার থাকে, যাত্রী যদি চলন্ত বাস থেকে নামায়, তো সাধারণত অনেক সময় একটু চলন্ত অবস্থায় নামায়, তখন দেখবো যে ওরা বারবার বলে যায় সামনের দিকে দৌড় দেন, সামনের দিকে দৌড় দেন। খেয়াল করছো কিনা? তো সামনের দিকে দৌড় কেন দিতে বলে ওরা? সামনের দিকে এই জন্য দিতে বলে যে তুমি যখন চলন্ত বাস থেকে নামবা, তোমার বেগ আর বাসের বেগ সমান। তো তুমি যদি ওই সময় লাফ দিয়ে নিচে নেমে দাঁড়ায় যাও, তাহলে তোমার বেগ আর হচ্ছে মাটির বেগ ইমব্যালেন্স হয়ে যাবে, তখন তুমি ওখান থেকে পড়ে যাবা। এই জন্য যেটা বলে যে বাস থেকে নামার সময় যদি বাসটা একটু চলন্ত থাকে, তো সামনের দিকে দৌড় দিলে কি হবে, তুমি সামনের দিকে দৌড় দেওয়া মানে তোমার বাস থেকে নামার পর তোমার যে বেগ থাকলো, এই মাটির সাপেক্ষে তোমার একই বেগই থাকবে, এই বেগে তুমি সামনের দিকে চলতে থাকবা, এই জন্য পড়ে যাওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে? এই জন্য ওরা বলে যে সামনের দিকে। এরকম হাজারো ঘটনা আছে যে মানে জড়তা, হাজারো ঘটনা আছে যে জড়তার কারণে এরকম ঘটনা ঘটে বা দুর্ঘটনা ঘটে। তাহলে আমরা জড়তা কাকে বলবো? যা বস্তু যে অবস্থায় আছে এই অবস্থায় থাকতে চায়, এই যে তার এই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলা হয় জড়তা। আর এই জড়তাকে ডিস্টার্ব কে করে? জড়তাটা ভাঙায় কে? এই জড়তাটা ভাঙায় হচ্ছে বল। বল প্রয়োগ করলে জড়তা নষ্ট হয়ে যায়, স্থির বস্তু গতিশীল হয় অথবা গতিশীল বস্তু থেমে যায়। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা তাহলে একটু আগাই। এখানে জড়তা আবার দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা কোনগুলা? যে সমস্ত স্থির বস্তু সব সময় স্থির থাকতে চায়, এই প্রবণতাকে বলা হয় স্থিতি জড়তা। আর গতিশীল বস্তু সবসময় সমদ্রুতিতে একই দিকে চলতে চায়, এটা হচ্ছে গতি জড়তা। ঠিক আছে? আমরা এখন আরেকটা নতুন রাশি পড়বো, সেটা হচ্ছে ভরবেগ। একটু দেখো ভরবেগের ক্ষেত্রে, এটা একটা নতুন রাশি। এটা ভর এবং বেগের গুণফলকে আমরা বলি ভরবেগ। ভর এবং বেগের গুণফলকে বলি ভরবেগ। এটাও একটা ভেক্টর রাশি। যেহেতু আমরা জানি ভর স্কেলার রাশি, কিন্তু বেগ হচ্ছে ভেক্টর রাশি, অতএব এদের গুণফলটা একটা ভেক্টর রাশি হবে। তো সেক্ষেত্রে এটাকে আমরা ভেক্টর রাশি হিসেবে বলবো, আর এটাকে প্রকাশ করা হয় পি দিয়ে। ভরবেগকে প্রকাশ করা হয় পি দিয়ে। যেহেতু এটা ভর এবং বেগের গুণফল, তো এই জন্য আমরা একক হিসেবে ভর এবং বেগের এককটাকে বসায় দিব, আর মাত্রা হিসেবেও তাই, ভরের মাত্রা এবং বেগের মাত্রাটা বসায় দিব। এটা হচ্ছে ভর বেগ। যদি আমরা ভরের সাথে আদি বেগ গুণ করে দিই, তাহলে এটা হবে আদি ভরবেগ। যদি ভরের সাথে আমি শেষ বেগ গুণ করে দিই, তাহলে সেটা হবে শেষ ভরবেগ। একটা উদাহরণ হিসেবে একটা অঙ্ক দেখো, যদি আমরা ভরবেগ সংক্রান্ত একটা অঙ্ক করি। দেখো, একটা বস্তুর ভর 10 কেজি, এর বেগ, সরি এখানে হবে ওই যে বেগ, দেখো 10 কিলোমিটার পার না, এটা 1 কিলোমিটার পার সেকেন্ড দিয়ে, এটা 10 কিলোমিটার হবে না, 1 কিলোমিটার পার সেকেন্ড। তো একটি বস্তুর ভর 10 কেজি এবং বেগ হচ্ছে, আমরা এখানে একটু তোমরা নিজেরা ঠিক করে নিও, 1 কিলোমিটার পার সেকেন্ড হবে। আমি পরে চেঞ্জ করছিলাম, হয়তো কোনো কারণে সেভ হয়নি। এই 10 কিলোমিটার, 1 কিলোমিটার পার সেকেন্ড যদি হয়, তাহলে ভরবেগ কত হবে? আমরা সূত্র হিসেবে জানি ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল। তাহলে এখানে ভর বসাইলাম 10 কেজি, আর বেগ, তাহমিদ কিছু বলবা? না স্যার, ভুল করে চলে গেছে। হ্যাঁ, আমরা পরে সময় দিব, তোমরা একটু ওয়েট করো, আমরা পরে সময় দিব, শেষের দিকে আবার সময় দিব। ঠিক আছে? পরে আমরা সময় দিব। আচ্ছা, এইখানে দেখো একটু, যে আমরা বারবার বলতেছিলাম যে এটা কত হবে, 1 কেজি মিটার পার সেকেন্ড, 1 কিলোমিটার পার সেকেন্ড, এটা 10 না, 1 কিলোমিটার পার সেকেন্ড। এটা একটু মাথায় রাখতে হবে, এটা এখানে চলে আসছে। আচ্ছা, তোমরা জানো এটা যে কিলোমিটার পার সেকেন্ড এটা এসআই একক না, বেগের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। যে কিলোমিটার পার সেকেন্ড যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, এটা 1 কিলোমিটার পার সেকেন্ড মানে হচ্ছে 1000 মিটার পার সেকেন্ড। তো আমরা বেগের মানটা 1000 বসাবো, আর এখান থেকে আমরা পাবো 10,000 কিলোমিটার পার সেকেন্ড। এইভাবে আমরা ভর এবং বেগ দেওয়া থাকলে খুব সহজ অঙ্ক একটা, ভর বেগ বের করতে পারবো। এবার তোমাদেরকে বাড়ির কাজের জন্য ভরবেগের একটা অঙ্ক দিতে যাচ্ছি, সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন নির্ণয় করার জন্য। আমরা আগেই বলছি, ভরের সাথে যদি আদি বেগ গুণ হয় তাহলে আদি ভরবেগ, ভরের সাথে যদি শেষ বেগ গুণ হয় তাহলে শেষ ভরবেগ, আবার এই দুটো বিয়োগ করলে আমরা পাবো ভরবেগের পরিবর্তন। এখানে দেখো,
দুইটা বাড়ির কাজ পরে তোমরা করে ফেলবা। যে একটা বস্তুর ভর হচ্ছে 5 কেজি, এটি 20 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকে যাওয়ার সময় কোনো দেয়ালে বাধা পেয়ে একই বেগে পূর্ব দিকে ফিরে আসে, তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে? আহ, এটা তোমরা ওই যে অনেক সময় ছোট বলে যে কেউ মার্বেল দিয়ে খেলে থাকো, যে মার্বেল কোনো দেয়ালের মধ্যে ধাক্কা দিলে ওখান থেকে ধাক্কা খেয়ে আবার উল্টা দিকে ফেরত আসে। হ্যাঁ, তো ওইরকম আর কি। তো মার্বেলের ভর কম হয়, এখানে বস্তুর ভরটা একটু বেশি। তো 5 কেজি ভরে একটা বস্তু আমার 20 মিটার পার সেকেন্ড পশ্চিম বেগে দিলাম, সেটা ওই দেয়ালে ধাক্কা খেয়ে আবার একই বেগে 20 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে ফেরত, তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে? আর পরের অঙ্কটা দেখো, 50 কেজি ভরের বস্তু 10 মিটার পার সেকেন্ড উত্তর দিকে যাওয়ার সময় কোনো দেয়ালে বাধা পাইছে, বাধা পেয়ে বেগটা কমে গেছে, অর্ধেক হয়ে গেছে, তাহলে 10 হলে এবার 5 হয়ে গেছে। এবং এই বেগে সে কিন্তু ফেরত আসে নাই, বরং দেয়ালকে ভেদ করে, বেগ কমে গেছে, দেয়ালকে ভেদ করে সে সামনের দিকে চলে গেছে, তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে? এই দুই ক্ষেত্রে অবশ্যই, যেহেতু আমরা বলছি ভরবেগটা হচ্ছে ভেক্টর রাশি, কাজে অবশ্যই দিকটা মাথায় রাখতে হবে। আমরা যদি পশ্চিমে যাই দিকটাকে ধনাত্মক ধরি, তাহলে পূর্বে গেলে দিক হবে ঋণাত্মক, অথবা যে পশ্চিমে গেলে যদি দিক দিক ধরি ঋণাত্মক, পূর্ব দিকে হবে ধনাত্মক। একইভাবে উত্তর দিকে ধনাত্মক ধরলে দক্ষিণ দিকে ঋণাত্মক হবে, ঠিক উল্টা দিকে সাধারণত ঋণাত্মক হয়। এই দুটো বাসায় করবা, নেক্সট ক্লাসে আমরা আবার এটা সলভ দেখব। পরের দিকে চলে যাই, নিউটনের গতি সংক্রান্ত সূত্র। নিউটন গতি সংক্রান্ত তার 3টা সূত্র আছে। তো প্রথম সূত্র, এটা মূলত হচ্ছে এখান থেকে আমরা যে ধারণাটা পাই সেটা হচ্ছে বল এবং জড়তা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তার সূত্র অনুযায়ী বাহ্যিক যদি কোনো বল প্রয়োগ না করি আমরা, তাহলে স্থির বস্তু স্থির থাকবে, স্থির বস্তু কোনো নড়াচড়া হবে না, এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে, অথবা এটাকে এইভাবে বলা যায় সমদ্রুতিতে সরল পথে চলবে। সমবেগে গতিশীল থাকা যে কথা, সমদ্রুতিতে সরল পথে চলা একই কথা। কাজে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে, বা সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। তো এখান থেকে আমরা মূলত বল এবং জড়তা সম্পর্কে ধারণা পাই, যে যেটা আমরা অলরেডি আগেই আলোচনা করছি বলের সংজ্ঞায় বা জড়তা সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করছি। কাজে বল এবং জড়তা সম্পর্কে আমরা এখানে আর নতুন করে কিছু পড়বো না। তাহলে নিউটনের গতিসংগত প্রথম সূত্র। এবার আসো দ্বিতীয় সূত্র। নিউটনের গতির যদি আমরা দ্বিতীয় সূত্রটা নেই, এই দ্বিতীয় সূত্রটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। আমরা একটু আগে ভরবেগ পড়ছি, কাজে ভরবেগের পরিবর্তনের তাও জানি, কিন্তু পরিবর্তনের হার মানে কি? এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনকে আমরা সময় দিয়ে ভাগ করব। কোন একটা বেগ পরিবর্তন হওয়ার জন্য বা ভরবেগ পরিবর্তন হওয়ার জন্য কিছুটা সময় লাগবে। যেমন একটা বস্তুর ভর হচ্ছে m, সেটা ইউ বেগে গতিশীল ছিল, সেটা কিছুক্ষণ পরে, মানে ধরো টি সময় পরে তার বেগ হয়ে গেল ভি, তাহলে তার নতুন ভরবেগ হবে এম ভি। ভরবেগের পরিবর্তন কত? এম ভি মাইনাস এম ইউ। তাহলে আমরা যদি একটা আরেকটু দেখি, যে আমরা এখানে কয়েকটা জিনিস দেখব। যেমন ডান পাশে দেখো যে এম ভি মাইনাস এম ইউ, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এখানে আমরা টাইম নিয়েছিলাম কত? টি সময়। তাহলে এম ভি মাইনাস এম ইউ বাই যদি টি করি, তাহলে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। টি দিয়ে ভাগ করলে ভরবেগের পরিবর্তনের হার হবে। এটা প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা প্রযুক্ত বলের সমানুপাতিক। এখানে আরেকটা জিনিস, যেহেতু ভরবেগ ভেক্টর রাশি, ভরবেগের পরিবর্তনও ভেক্টর রাশি, আবার বলও ভেক্টর রাশি, যেহেতু এটা পরস্পরের সমানুপাতিক, এই জন্য এদের দিকটাও পরস্পরের সমানুপাতিক। অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন ওই দিকেই হবে। তো আমরা এটাকে ইকুয়েশন আকারে যদি লিখে ডান দিকে বাম দিকে দেখো, এখানে আমরা সবগুলো রাশিরই প্রতীক বলে দিচ্ছি, প্রতীক সহ তার নামগুলো। এফ বল, এম বস্তুর ভর, এটা তোমরা আগেই দেখছো, শুধু এফটা আজকে নতুন পড়ছো, বাকিগুলো আগেই জানা। এখান থেকে আমরা দেখতে পারি এম এ সমানুপাতিক, যদি আমরা ত্বরণের সংজ্ঞা থেকে জানি ভি মাইনাস ইউ বাই টি, এটাকে এ লেখা যায়। তো এখান থেকে এম এ সমান সমান কে এফ। আমরা জানি সমানুপাতিক চিহ্নকে সমান সমান চিহ্নে পরিবর্তন করতে চাইলে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয়। সেই ধ্রুবকটাকে আমরা কে ব্যবহার করছি, এটা একটা সমানুপাতিক ধ্রুবক। পরবর্তীতে আমরা এই ধ্রুবকটা আমরা বের করছি যে এইটা আসলে 1, এটার ভ্যালু হচ্ছে 1। যেমন ধরো 1 নিউটন বল আমরা কাকে বলবো? আমরা যে বলি 1 নিউটন বল,
তো সেক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে 1 কেজি ভরের উপর আমি বল প্রয়োগ করব। যদি সেটার ত্বরণ আমি চাই যে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, অর্থাৎ এম এর মানও 1 হবে, এর মানও 1 হবে, 1 কেজি ভরের বস্তুর উপর আমি ত্বরণ চাচ্ছি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এইটুকু করার জন্য আমাকে যে বল প্রয়োগ করতে হবে তাকে আমি ধরছি 1 নিউটন। তাহলে এফ এর মান 1, এম এর মান 1, এর মান 1, কে এর মান তাহলে অবশ্যই 1 হবে, আমার সমীকরণে সব জায়গায় বসাই দিই m1 a1 f1। এইভাবে আমরা বলতে পারি যে নিউটনের সংজ্ঞা অনুসারে, মানে বলের এককের সংজ্ঞা অনুসারে কে এর মানটা 1 হয়ে যায়, কে এর কোনো মান থাকে না। এই জন্য আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারি যে আসলে নিউটনের গতির যে দ্বিতীয় সূত্র সেটা হচ্ছে এফ সমান সমান এম এ। নিউটনের গতির দ্বিতীয় সূত্র এফ সমান সমান হচ্ছে এম এ। এখানে এফ একটাও হইতে পারে, একাধিকও হইতে পারে। আমরা এই জন্য এইভাবে বলতে পারি সামেশন অফ এফ সমান সমান এম এ। যদি একাধিক বল থাকে, একই দিকে যদি কাজ করে, তাহলে আমি যোগ করব F1 প্লাস F2 প্লাস F3 যোগ করব। যেমন ধরো কেউ ভ্যান গাড়িতে অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছে, যে ভ্যান গাড়ি টেনে নিয়ে যাচ্ছে, ভ্যান গাড়ির চালক যে, ওর জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে, তখন দেখবে একজন হেল্পার থাকে যে পিছন দিকে সে ধাক্কা দেয়, পিছন ধাক্কা দেয়, তো ওর জন্য সহজ হয়, তখন খুব দ্রুত ভ্যান গাড়িটা নিয়ে যাওয়া সহজ হয়। ঠিক একইভাবে উল্টা বলতে পারো, যদি উল্টা দিকে বল থাকে, যেমন ধরো ভ্যান গাড়িটাই একটু উপর থেকে নিচের দিকে নামবে, তো সেক্ষেত্রে যদি খুব দ্রুত নামে, যদি বেশ খারাপ হয়, যদি দ্রুত নামে, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তখন দেখবে ভ্যান গাড়ির যে চালক, ও চেষ্টা করে যে যেন আস্তে নামে, আর পিছনে যে থাকে ও দেখবা যে এবার আর ধাক্কা দিচ্ছে না, ও এবার টেনে ধরতেছে, মানে গতির বিরুদ্ধে। মানে তখন যেটা হবে সেটা হচ্ছে এই বলটাকে, তার টানটাকে মাইনাস করতে হবে। ঠিক আছে? এই জন্য আমরা বলবো যে এখানে এফ সমান সমান এম এ, আসলে মূলত এই এফটা একটা এফ না, এখানে একাধিক এফ থাকতে পারে। যদি এফ গুলা একই দিক বরাবর হয় তাহলে আমরা যোগ করব, বিপরীত দিক হইলে বিয়োগ করব। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রও জেনে গেলাম। আমাদের এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে কিছু সমীকরণ, যে সমীকরণগুলো তোমরা আগের চ্যাপ্টারে পড়ছো, কিন্তু এখানে নতুন করে উল্লেখ করার কারণ হচ্ছে এই চ্যাপ্টারে এই সমীকরণগুলো তোমার আবার লাগবে। তুমি যখনই বল সংক্রান্ত অঙ্কগুলো করবা তখন এই সমীকরণগুলো আবার তোমার লাগবে। যেমন আমি এখানে মাত্র দুইটা সূত্র, এফ সমান সমান এম এ আর পি সমান সমান এম ভি, তো এই সমীকরণগুলোতে অঙ্ক করতে হবে। এই জন্য এই সমীকরণগুলো আবার আমরা এখানে উল্লেখ করলাম, যেটা তোমার দ্বিতীয় অধ্যায়ে পড়ে আসছে। তো এখন পাঠ প্রায় শেষের দিকে, তো আমরা এখানে দুইটা ক্রিয়েটিভ প্রশ্ন আছে, তোমরা এটা বাড়ির কাজ হিসেবে করে ফেলবা। দুইটা ক্রিয়েটিভ প্রশ্ন আছে, 1 আর হচ্ছে 2, এটা বাড়ির কাজ করবা। তো এই পর্যন্ত আমি আজকে বললাম। এখন চাচ্ছি যে তোমাদের পক্ষ থেকে যে এক এক করে কার কোনটা প্রশ্ন আছে বা জিজ্ঞাসা আছে বলতে পারো, এক এক করে বলো যে কার কোনটা জিজ্ঞেস করতে পারো। আশিকুর রহমান সোয়াদ দেখা যাচ্ছে, রেজ হ্যান্ড, বলো। জি স্যার। স্যার, শোনো, বাকি যারা ভরবেগের আছে, পরিবর্তনের ক্ষেত্রে বের করাটা কিভাবে আরেকবার একটু বললে ভালো হতো। ভরবেগের পরিবর্তন, তাই না? ভরবেগের পরিবর্তন যেটা, এটা হচ্ছে প্রথমে ভর তো নির্দিষ্টই থাকবে, এখানে হলে বেগের পরিবর্তনটা হবে। তো সেক্ষেত্রে আমরা ধরো একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তার ভর হচ্ছে 5 কেজি, তাহলে এটা আদি ভরবেগ কত হবে? 5 × 5 25। তাহলে আমরা বলবো তার আদি ভরবেগ 25 কেজি পার মিটার পার সেকেন্ড। এখন এই বস্তুটা যেদিকে যাচ্ছিল ওই দিকেই বল প্রয়োগ করা হলো, তার বেগটা বেড়ে গেল, এখন বেগটা বেড়ে হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে শেষ ভরবেগ কত হবে? 5 × 10 সমান সমান হবে 50, মানে 50। এখন শেষ পর্বে যেহেতু একই দিকের কোনো পরিবর্তন হয়নি, কাজে আমি দুইটাই পজিটিভ সাইন ইউজ করব, ইউটাও পজিটিভ, ভিটাও পজিটিভ। তাহলে ভরবেগের পরিবর্তন শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, এমভি মাইনাস এমইউ, 50 মাইনাস 25 ইকুয়ালস টু 25 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? কিন্তু যদি এমন হয়
তার বেগটা পরিবর্তন হয়েছে কিন্তু দিকটা উল্টে গেছে। ধরো সে উত্তর দিকে যাচ্ছিল 5 মিটার পার সেকেন্ড বেগে, তো এখন সে দক্ষিণ দিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে দক্ষিণ দিকে তার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আমরা এটাকে মাইনাস বসাই দিব যদি উত্তর দিকেটা প্লাস দিই, আর যদি দক্ষিণ দিকেটা প্লাস দেই তাহলে উত্তর দিকেটা মাইনাস দিব। তাহলে আমরা বলতে পারবো 50 যদি প্লাস হয় 25 হলো মাইনাস, 25 যদি প্লাস হয় 50 হলো মাইনাস। তাহলে তুমি যখন বিয়োগ করবা 50, ধর এটাকে আমি প্লাস দিলাম, মাইনাস -25, ঠিক আছে? তাহলে আলটিমেটলি যোগ হবে 75 হবে। ক্লিয়ার এটা, বুঝছো? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, অন্য কেউ? স্যার হ্যাঁ, অন্য কারো কোনো প্রশ্ন বলো। Anyone? $8047 8047, raise hand, বলো। স্যার ওটা আরেকবার বুঝিয়ে দিবেন। ওই যে সুতার মধ্যে একটা বস্তুকে যদি ঝুলিয়ে রাখি, হ্যাঁ পরে ওখানে পরে টেনে ধরলে তখন কিভাবে ওটা অসাম্যতা সৃষ্টি হবে? ও আচ্ছা আচ্ছা, এখানে শোনো, সাম্য বল যদি দুইটা বল হয়, সাম্য বলের কিছু শর্ত আছে। সাম্য বলের শর্ত হচ্ছে যদি দুইটা বলের কারণে সাম্য বল হয়, তাহলে এখানে শর্ত হচ্ছে বলের মান সমান হইতে হবে এবং দিক বিপরীতমুখী হইতে হবে। এখন যদি আমরা বলি, আচ্ছা তোমরা কি আমাকে দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, যদি দেখা যায় তাহলে আমি একটু বোর্ডে চলে যাই। স্যার দেখা যাচ্ছে। বোর্ড দেখো, আমাদের একটু বোর্ড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা জি যাচ্ছে। স্যার, তাহলে আমি যদি একটু বোর্ডে চলে যাই তাহলে এখানে একটু দেখা যাচ্ছে। আরো ক্লিয়ার হবে। দেখো এখানে কিরে আদি, এই বা অন্য কথা বলবো না, এই অবস্থায় দেখো। তো এই অবস্থায় যদি কোনো বস্তু যদি ঝুলতে থাকে তাহলে এই দিকে তার ওজন কাজ করে আর এই বরাবর সুতার টান কাজ করে। আমি যদি এখানে তাকে ঝুলাই দিই, এখান থেকে সে যদি ঝুলতে থাকে, তো এখানে দেখো দুইটা বিপরীতমুখী। যদি এমন হয় টি এবং ডব্লিউ মানটা সমান হয় তাহলে এখানে সে স্থির থাকবে, এখানে সে গতিশীল হবে না। বুঝতে পারছো? আর যদি এমন হয় যে তাকে ঝুলাই দেওয়া হয়েছিল এখানে, তবে এখন একটু তাকে সরাই দিই, যে এই অবস্থান থেকে তাকে এই অবস্থায় পাঠিয়ে দিলাম, একটু সরাই দিলাম। এখন দেখো ওজন তো সবসময় নিচের দিকে কাজ করে, ডব্লিউ, এটা হচ্ছে এই বরাবর। এখন কিন্তু এটা পরস্পর বিপরীতমুখী না, এই বিপরীতমুখী না হলে এটা সাম্যবল হবে না। তোমরা একটু বড়ের ক্লাস উপরের ক্লাসে যায় দেখবা যে এইটা এই বলটা দুইটা অংশে ভাগ হয়, একটা অংশ এদিকে কাজ করবে আর একটা অংশ এদিকে কাজ করবে। তো এই দুটো অংশ এইটা এটা সমান থাকবে। যদি আমরা বলি এটা হচ্ছে থিটা, তাহলে আমরা বলবো এটা হচ্ছে ডব্লিউ কস থিটা, ডব্লিউ সাইন থিটা। এই ক্ষেত্রে টি সমান সমান ডব্লিউ কস থিটা, এই দুটো সমান, কিন্তু এটা এক্সট্রা বল আছে, এই বল তাকে টেনে নিয়ে যাবে। এটা কিভাবে ভাগ হলো এটা পরে মানে আরো বড় ক্লাসে তোমরা শিখবে এটা। ক্লিয়ার? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, ইয়েস স্যার, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? জি স্যার। স্যার বলো। স্যার 65 পৃষ্ঠায় একটা গ্রাফ দেওয়া আছে, লেখচিত্র। স্যার ওখানে 0 ইজ গ্রেট স্মলার দেন টি, এখানে টিটা কি স্যার? 0 is smaller than টি এন্ড T1 ইজ গ্রেটার দেন টি, এখানে টিটা কি? আচ্ছা, এখানে টিটা হচ্ছে, এটা হচ্ছে যে কোনো একটা মান। তোমরা ওই যে ম্যাথমেটিক্স এর মধ্যে সমীকরণ করছো না, জি স্যার। তোমাদের ক্লাস 7 এ দেখো গ্রাফ ছিল একটা, গ্রাফ অঙ্কন করছো না? জি স্যার। এক্স ওয়াই জেড, এক্স ওয়াই 1 2 এরকম একটা সমীকরণ ছিল, গ্রাফ অঙ্কন ইয়েস করছো। স্যার। মানে Yes, এক্স sir. এর মানটা তুমি কিন্তু ইচ্ছা মতো নিছো, এক্স এর মান 1 Sir. হইলে ওয়াই এর মান কত হয়, এক্স এর মান 2 হইলে ওয়াই এর মান কত, এরকম নিছো না? জি স্যার। ঠিক এই গ্রাফের মধ্যে টি এর মানটা হচ্ছে যে কোনো একটা মান। যেমন বলছে টি ইজ গ্রেটার দেন 0, মানে এটা 0 থেকে বড়, বাট লেস দেন t1, মানে 0 থেকে t1 এর মধ্যে যে কোনো মান হইতে পারে। এই অবস্থায় দেখো গ্রাফটা কিন্তু সোজা। জি স্যার।
মানে এখানে বল প্রয়োগ হয় নাই, এই জন্য বেগের মানটা সমান আছে। ঠিক আছে, জি স্যার, জি স্যার। যখনই বল প্রয়োগ হবে তখন দেখবো যে বেগ মান বাড়বে অথবা কমবে। এই গ্রাফটা আর সোজা থাকবে না, মানে এক্স অক্ষের সমান্তরাল থাকবে না, হয় উপরের দিকে উঠবে না হয় নিচের দিকে নামবে। আমরা দ্বিতীয় সৃজনশীল কোশ্চেনের খ নম্বরে এরকম একটা গ্রাফ তোমাদের আঁকতে বলছি, তোমরা এটা সাহায্য নিয়ে ওই ক্রিয়েটিভটা উত্তর দিয়ে দিবে। জি স্যার, অবশ্যই। থ্যাংক ইউ স্যার। নেক্সট কোশ্চেন, অন্য কেউ? আর ভরবেগের পরিবর্তনকে আমরা ডেল্টা পি দ্বারা প্রকাশ করব না? করতে পারো, কোনো অসুবিধা নাই। আমরা যে কোনো পরিবর্তনকেই ডেল সাইন দেই। যেমন পি বললে তো বলি ভরবেগ, যদি ডেল পি বলি তাহলে ভরবেগের পরিবর্তন। ভি Yes, বললে sir. বলি বেগ, যদি বলি ডেল ভি তাহলে বেগের Sir, পরিবর্তন। তাহলে কি স্যার ওই যে স্যার পৃথিবী আর স্যার চাঁদের স্যার ওরকম অঙ্কগুলাতে স্যার ওজনের যে পরিবর্তন হয় ওটা কি আমরা স্যার ডেল ডাব্লিউ দ্বারা প্রকাশ করব? কিরকম ওজনের পরিবর্তন হয় আগে স্যার ওই যে স্যার পৃথিবীতে স্যার ওয়েট থাকে ধরেন স্যার 900 নিউটন, স্যার চাঁদে যে স্যার ওয়েট হারাইলো স্যার তাহলে কতটুকু ওজন স্যার কমলো স্যার, এখানে কি আমরা ডেল ডাব্লিউ দ্বারা প্রকাশ করবো? পারো, কোনো অসুবিধা নেই। অথবা ওজনের পরিবর্তন এমনি বাংলায় কথাও লিখে দিতে পারো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। শোনো, ওজন, ওজনের পরিবর্তন এগুলো একই ধরনের রাশি, এদের একক তো সেম, কাজে ডব্লিউ দিয়ে প্রকাশ করলেও যে ভুল হবে তা না। এরপর স্যার আরেকটা কোশ্চেন, স্যার ধরেন স্যার পশ্চাৎ বেগ যদি উল্লেখ করে দেই স্যার তাহলে স্যার পশ্চাৎ বেগটা তো সবসময় মাইনাসে আসে, স্যার যদি আমি পশ্চাৎ বেগটা উল্লেখ করে দেই স্যার তাহলে কি আমার মাইনাস সাইনটা দেওয়া লাগবে? না, তাহলে মাইনাস সাইন দেওয়ার দরকার নেই। যদি বলো পশ্চাৎ বেগ তাহলে Yes, শুধু sir. মানটা বসাই দিবা, আর যদি শুধু বেগ বলো, Yes, যদি sir. এটা পশ্চাৎ বেগ হয়, যেহেতু Yes, sir. তুমি অগ্র মানে সামনের দিকে বেগটাকে ধনাত্মক ধরছো, এজন্য পশ্চাৎ বেগটা না বললে শুধু বেগ বলে মাইনাস দিতে হবে। স্যার এটা কি ঘর্ষণ বলের ক্ষেত্রেও প্রযোজ্য? ঘর্ষণ বলটা সবসময় গতির বিরুদ্ধে কাজ করে। sir, ঘর্ষণ একটু- বল যদি বলো তাহলে তো মাইনাস Yes, দেওয়ার sir. দরকার নেই, যদি Okay, শুধু sir. বল বলো তাহলে মাইনাস স্যার, দিতে হবে। তাহলে মাইনাস দিন। ওকে স্যার, থ্যাংক ইউ। তারপর স্যার, স্যার স্যার আমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া, যে একটা বইয়ের উপরে দুই দিক থেকে বল প্রয়োগ করা হচ্ছে আর নিচে হচ্ছে ওজন, তাহলে এখানে লেখা কত নম্বর পেজ? 69, 69 নম্বর পেজ। হ্যাঁ, নিচের উদাহরণটা বইয়ের উপর, হ্যাঁ। এখানে নিচে লেখা যে দড়িটি পুরোপুরি সোজা করতে পারবে না, কারণ হ্যাঁ। তাহলে বইয়ের ওজনের বলটি নিষ্ক্রিয় করা যাবে না। হ্যাঁ, স্যার এই লাইনটা একটু বুঝতে পারিনি। এখানে হচ্ছে ওই যে সাম্য বল যেটা পড়ছিলাম আমরা, ওই সাম্য বলের আমরা একটু আগে বললাম যে দুইটা বল কখন সাম্য বল হবে। দুইটা বল সাম্য বল হওয়ার শর্ত হচ্ছে এদের মান সমান হইতে হবে, দিক বিপরীতমুখী হইতে হবে। তো সেক্ষেত্রে তিনটা বল যদি হয় তাদের সাম্য বল কিভাবে হবে? এখানে তিনটা বলের সাম্য বলের শর্ত, এটা যদি মনে করি যে আমরা একটা কোনো কিছু বই বা ভারী একটা কিছু জিনিস এদিক দিয়ে টানতেছি আর এদিক দিয়ে টানতেছি, এটা একটা টান T1 ধরো, এটা টান T2, আর এটা হচ্ছে তার ওজন W, এরকম। তো এখন বলছে এই T1 আর T2 আমি যদি আরো টানি তাহলে অন্তত পক্ষে এরকম হইতে পারে, কিন্তু একেবারে স্ট্রেইট সোজা হবে না, এই কথাটা বলতেছে। এখানে দেখো মূলত বল হচ্ছে 1 2 তিনটা বলের সাম্যাবস্থার ক্ষেত্রে যদি একেবারে সোজা হয়ে যায় T1 আর T2, তাহলে দুইটা বল মিলে সাম্যাবস্থান তৈরি করে ফেলো, তাহলে W কি করবে? W এর কাজটা কোথায়? W তাহলে ক্রিয়া করবে না, তাই না? এই জন্যে তিনটা বল যখন কাজ করবে তখন কেউ কারো বিপরীতমুখী হইতে পারবে না, প্রত্যেকের মাঝখানে কিছু না কিছু কোণ থাকবে, বুঝছো? কেউ Yes, sir. সরাসরি বিপরীতমুখী হইতে পারবে না। তোমরা একটু বড় হইলে পড়বা যে এরা লামির উপপাদ্য মেনে চলবে, অথবা আরেকটা জিনিস হইতে পারে সেটা হচ্ছে T1 প্রপোর্শনাল টু, যদি আমি বলি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, তাহলে যদি আমি বলি এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ1, তাহলে এটা হবে sin θ1, এরকম আর কি। হ্যাঁ, মানে মেইন কথা হচ্ছে এই দুটো একেবারে সোজা লাইন হইতে পারবে না, হইলে 3 নাম্বার বলে কোনো অস্তিত্ব থাকবে না। তোমরা সাধারণত দেখবা যদি কেউ যদি দুই দিক দিয়ে রশি টান দিয়ে ধরো, রশিটা সোজা হয়ে যায় না? কেউ যদি রশিটা দুই দিক দিয়ে টান দিয়ে ধরো, দুইজনের রশি দুই দিকে টান দিয়ে ধরলাম, তাহলে দেখবা Yes, যে sir. রশি কিন্তু সোজা হয়ে যায়, এরকম সোজা হয়ে যায়।
এখন এই কাজটাই যেহেতু রশির ভরটা খুবই কম, মানে রশির ভর ওজনটা খুবই কম, এই জন্য তুমি সোজা করতে পারতেছো। কিন্তু যদি এমন হয় এই রশির একটু মোটা রশি হয়, ভারী রশি হয়, অথবা এই রশির মাঝখানে তুমি কোনো কিছুকে ঝুলাইয়া দিলা, তাহলে কোনো অবস্থায় এই সিচুয়েশন হবে না, একটু হইলেও এখানে বাঁকা থাকবে, একটু হইলেও বাঁকা থাকবে, একদম স্ট্রেট করতে পারবা না, কারণ এই বলটা কিছু না হইলেও আছে, ওটা ওজনের কারণে নিচের দিকে। ওজনের কারণে নিচের দিকে হবে। যদি এই ওজনটা এদের তুলনায় একেবারেই ছোট হয়, নেগলিজিবল হয়, তখন তুমি করতে পারবে, হ্যাঁ এই দুটা সোজা হইতে পারবে। আর তখন এটা যদি নেগলিজিবল হয়ে যায়, তখন এটা যদি সোজা হয়, তখন এটা দুইটা বলের সাম্যাবস্থার শর্ত পূরণ করবে, তিনটা বলেরটা করবে না। আর 3 বল করতে চাইলে অবশ্যই এটা তুমি সোজা করতে পারবে না। আর স্যার জড়তার ক্ষেত্রে কি গাড়িতে ব্রেক হঠাৎ করে না দিলে কি জড়তার উদাহরণটা কার্যকর হবে না? না, হঠাৎ করে দিলে না দিলে হবে না, কারণ হচ্ছে তুমি তো ব্যালেন্স করে ফেলবা নিজেকে, ওইটার সাথে মানায় নিবা। হঠাৎ করে যদি হয় তাহলে তুমি নিজেকে মানায় নিবা। যদি ধরো এমন হয়, ধরো একটা ছেলে পরীক্ষার মধ্যে আগে ভালো করে পড়ে নাই, রেজাল্ট সবসময় খারাপ হয়, ও ধরো শেষের দিক থেকে সবসময় ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হয়, শেষের দিক থেকে। কোনো এক বছর ও এত জিদ করলো যে এইবার ও ফার্স্ট হবেই, তো এইবার ধরো ও খুব বেশি পড়ছে, খুব বেশি পড়ে টরে 10-এর মধ্যে, আমাদের তো যে 5-এর মধ্যে হলে বৃত্তি দেয়, তো সে 5-এর মধ্যে ঢুকে পড়ছে, আর সে বৃত্তিও পেয়ে গেছে, ফার্স্ট হয় নাই, সে 5-এর মধ্যে ঢুকে পড়ছে। তাহলে দেখবা যে ওর যে কি খুশি, মানে এসএসসি তে A+ পাইলেও এত খুশি হবে না, ও দেখবা যে মিষ্টি খাওয়ানো শুরু করে দিবে, এরকম হবে না, মানে হঠাৎ করে এটা হয়েছে। আর যদি এমন হয় যে একটা ছেলে কখনো 5 হইতো, কখনো 6 হইতো, কখনো 4 হইতো, কখনো 5 হইতো, ও যদি হঠাৎ করে কোনো কারণে থার্ড হয়, ওর কাছে খুব বেশি মজা লাগবে না। ওই যে ছেলেটা 5th হয়ে এত বেশি খুশি, আর ও থার্ড হয়েও কোনো বেশি মজা, কারণ ও অ্যাজ ইউজুয়াল সবসময় এটা অভ্যস্ত। কাজে জড়তা বোঝার জন্য তোমাকে অবশ্যই হঠাৎ করে, মানে হঠাৎ করে চেঞ্জ হইতে হবে। নেক্সট, হ্যালো আর কারো বলো। স্যার বোর্ডের চিত্রটিতে স্যার 3টা বলের পরিবর্তে আমি যদি ডাব্লিউ এর বিপরীতমুখী আরেকটা বল ব্যবহার করি যেটা ডাব্লিউ এর সমান, তাহলে কি স্যার আমার এখানে সাম্য বল প্রতিষ্ঠিত হবে? এখন বিষয় দেখো, যদি তখন আবার হয়ে গেল 4টা বল মিলে সাম্য বল, বুঝছো, তাহলে তখন এই দুটো যদি বাদ চলে যায়, প্লাস আর মাইনাস যদি বাদ চলে যায়, শুধু T1 আর T2 থাকলো, তাহলে তো আবার সেই 2 বলের হয়ে গেল, তাহলে এখন আর 3 বল থাকলো না, 2 বলের সাম্যাবস্থা, তখন এমনি সোজা হয়ে যাবে। স্যার 2 বলের সাম্যাবস্থা করতে গেলে কি স্যার উভয় বল সমান হতে হবে, নাকি স্যার একটা একটা হবে এবং দিকটা হইতে হবে বিপরীতমুখী। তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে সাম্য বলের 2টা বলের ক্ষেত্রে সাম্য বলের শর্ত লিখে নিতে পারো। 2টা বলের ক্ষেত্রে সাম্য বলের শর্ত হচ্ছে বল দুটির মান সমান হইতে হবে এবং দিক হইতে হবে বিপরীতমুখী। বল দুটির মান সমান, দিক বিপরীতমুখী। এটা হচ্ছে 2টা বলের জন্য, 2টা বলের জন্য সাম্য বলের শর্ত, মান সমান এবং দিক বিপরীতমুখী। যদি 3টা বল হয়, এক নাম্বার, যে কোনো দুটি বলের লব্ধি তৃতীয়টির সমান ও বিপরীতমুখী হবে। 2 নাম্বার, এরা লামির উপপাদ্য মেনে চলবে। এই 2টা শর্ত তুমি চিন্তা করতে পারো, লামির উপপাদ্য পরে উপরে ক্লাসে পড়বো। স্যার যদি স্যার 2 বলের
ক্ষেত্রে স্যার যদি একটা বল আরেকটার চেয়ে বেশি হয় কিংবা অসাম্য হয়, তখন আসলে সিনারিওটা কেমন হবে আসলে? তখন যে বলের মানটা বেশি হবে ওই দিকে যাইতে থাকবে। আমাদের স্পোর্টসের সময় অভিভাবক বনাম শিক্ষক একটা দড়ি টানাটানি খেলা হয়, জানো? জি স্যার। হ্যাঁ, এটার মধ্যে যদি এমন হয় যে অভিভাবকরা টেনে নিয়ে চলে গেল, সে ধরো T1 বল, অভিভাবকদের বল হচ্ছে T1, মানটা সমান না, অভিভাবকরা এদিকে টানতেছে T1 বলে, শিক্ষকরা এদিকে টানতেছে T2 বলে, তাহলে দড়িটা কোন দিকে যাবে? T1। অভিভাবক দিয়ে যাবে না? জি স্যার। তখন এটা সাম্য বল থাকবে, এটা হয়ে যাবে অসাম্য বল। ঠিক আছে, যেদিকে টানবে দড়ি সোজা থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, দড়িটা কি সোজা থাকবে ওই সময়? এখন সোজা থাকবে কি থাকবে না এটা তো আমরা একেবারে দেখবা যে একেবারে গোড়া থেকে টানে না, দড়ির একদম গোড়া থেকে, মাঝখানে কোনো স্পেসই দেয় না। দেখছো কখনো? জি স্যার। যে জায়গায় চক দেওয়া থাকে ঠিক তার গোড়া থেকেই টানা শুরু করে, কাজে মাঝখানে দড়িটা একেবারেই খুব অল্প থাকে। কাজে একেবারে অল্প থাকার কারণে এইটার ভরটা কাজ করতে পারে না। যদি এমন হতো দড়িটা মাথা থেকে টানতেছে, তাহলে দড়িটা সোজা থাকতো না, কিছু অংশ দেখতে মাটিতে পড়ে থাকতো, মাঝখানে কিছু অংশ ঠিক এই আকৃতি হয়ে যেত। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কোনো প্রশ্ন? অন্য কেউ? যদি না থাকে আমার মনে হয় আমরা অফ করে দিতে পারি না? আর কেউ বলো? স্যার, খায়রুল স্যার, এই খায়রুজ্জামান স্যার দেখেন তো আছে কিনা আপনার। আর কোনো প্রশ্ন আছে কারোর? কোনো কনফিউশন থাকলে স্যারকে প্রশ্ন করো। না স্যার, নাই, ধন্যবাদ। তো স্যার কিছু বললে বলেন, 12টা 1টা বেজে গিয়েছে, তাই আমরা সময় পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমিও আমার ছাত্রদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দেই। বাকি যারা পার্টিসিপেট করে নাই তাদেরকে উৎসাহিত করো, পরবর্তী ক্লাসে যেন সবাই থাকে। শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আর গ্রুপে আননেসেসারি ডিসকাশন করো না প্লিজ। ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন পিছনে পড়ে যায়। পরে বলেন, এটা গ্রুপে বলে দিন, রেকর্ড হচ্ছে। ওকে, সরি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনাকেও। জি স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। 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 স্যার এখন থেকে কি প্রতিদিন আসসালামু আলাইকুম স্যার। হবে? আসসালামু আলাইকুম স্যার। স্যার তাহলে করে দেন, মিটিং শেষ করে দেন। খায়রুজ্জামান স্যার কো হোস্ট, আপনি মিটিংটা শেষ করে দেন।